সময় আসছে তীব্র গরমে ঝলসে পুড়ে যাবে দুনিয়া, এমনই দাবি করছে এক গবেষণার রিপোর্ট। আবার তীব্র শীতে রক্ত জমিয়ে দেওয়ার তথ্যও রয়েছে ওই গবেষণায়। দুই রকম তথ্যে বিভ্রান্ত সকলে। এবার গবেষকদের দাবি 25 লক্ষ বছর আগে যেমন তুষার যুগ ছিল, তেমনই হতে চলেছে দুনিয়া। তখনকার মতো বিরাট বরফের স্তরে ঢেকে থাকা পৃথিবী আবার ফিরে যেতে চলেছে। সেই সময়টিতে বরফ যুগ বা তুষার যুগ হিসাবে চিহ্নিত করা হয়। গবেষকরা জানিয়েছে সুমেরু মহাদেশ বা অ্যান্টার্কটিকার বরফের স্তর ধীরে ধীরে বাড়ছে। এই বরফ স্তর সমুদ্রের উপর চাদরের মতো বিছিয়ে যাচ্ছে। গবেষকদের দাবি, বরফেরই জমাট স্তর সমুদ্রে ছড়িয়ে পড়ায় সমুদ্র থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হতে পারছে না। ফলে পৃথিবীতে বরফ যুগের সূচনা হতে পারে। গবেষকরা জানিয়েছেন বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমছে, এতে তাপমাত্রা হ্রাস পাচ্ছে আর পৃথিবী ক্রমে শীতল হচ্ছে। অ্যান্টার্কটিকার মেক্সিকোর সমান বিশাল আকারের হিমবাহ গলে যাচ্ছে। উষ্ণায়নের এই রিপোর্টে বলা হয় 2300 সাল নাগাদ আসবে মহাপ্রলয়। আর এবার তুষার যুগের রিপোর্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোড়ন। পৃথিবী সৃষ্টির পর থেকে বারবার এর তাপমাত্রা ওঠানামা করেছে। তাপমাত্রা বেশি কমে গেলে তুষারে ঢেকে গিয়েছে পুরো পৃথিবী। আর এমন অবস্থাকেই বিজ্ঞানীরা বলছেন তুষার যুগ বা আইস এজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে খালেদা ইউএসএ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এখন থেকে কয়েক মিলিয়ন বছর আগেকার পৃথিবী আজকের পৃথিবীর মতো এমন সবুজ ছিল না, বরং তখন পৃথিবীর ভূপৃষ্ঠ বরফে ঢাকা ছিল। এমন অবস্থা শুধু একবার না, বারবার হয়েছে পৃথিবীর বুকে। আর সেই সময়টাকেই তুষার যুগ বা আইসিস নামে পরিচিত। তুষার যুগ ঘটার জন্য তাপমাত্রা যে পরিবর্তন দরকার, তা অনেক লম্বা সময় ধরে হয়নি। এই তুষার যুগগুলো সবসময় পুরো পৃথিবীকে ঢেকে দেয়নি। কখনো পৃথিবীর একটি নির্দিষ্ট অংশ বরফে ঢেকে দিয়েছে, আবার কখনো হয়তো পুরো পৃথিবী বরফে ঢেকে গিয়ে একটা বিশাল তুষারের বলেও পরিণত হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্তকারী গ্যাসের পরিমাণ কমে গেলেই তাপমাত্রা কমতে থাকে। আর এই গ্যাসগুলোর মধ্যে মিথেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণই বেশি। যখন এই গ্যাসগুলোর পরিমাণ কমে যায়, তখনই পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমে গিয়ে ভূপৃষ্ঠ তুষারে ঢেকে যাওয়াটাই তুষারীকরণও বলা হয়ে থাকে। এই গ্যাসগুলোর পরিমাণ কমে গেলে যেমন চারদিকে বরফে ঢেকে যায়, তেমনি এদের পরিমাণ বেড়ে গেলেও ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গিয়ে জমে থাকা বরফ গলতে শুরু করে দেয় এবং বন্যা দেখা দেয়। উত্তপ্তকারী গ্যাসের পাশাপাশি আরও কিছু ঘটনা তুষার যুগকে আমন্ত্রণ জানায়। এর মধ্যে একটি হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবীর কক্ষপথে বেশ স্থির হলেও মাঝে মাঝে এর গতিতে কিছু পরিবর্তন আসে। পৃথিবীর গতিপথ কখনো বৃত্তাকার, কখনো ডিম্বাকার হওয়ার ফলে সূর্য থেকে আগত তাপ শোষণের পরিমাণ কমে যায় এবং তুষার যুগ শুরু হয়। আবার গতিপথ পরিবর্তনের ফলে বিপরীত ঘটতে পারে। তাপ শোষণের পরিমাণ বেড়ে গিয়ে তুষার গলতে পারে এবং মহাপ্লাবনও দেখা দিতে পারে। পৃথিবী সৃষ্টির পর থেকে বেশ কিছু তুষার যুগের সম্মুখীন হয়েছে।
পৃথিবীর জনসংখ্যা বাড়তে থাকার ফলে এর তাপমাত্রা দিন দিনই বাড়ছে এবং এর ফলে যেটুকু বরফ অবশিষ্ট আছে তাও গলতে শুরু করেছে। স্ট্যাচু অফ লিবার্টির দেশ ইউএসএ। পৃথিবীর অলমোস্ট সবাই জানে এ দেশ শীতপ্রধান দেশ। বৎসরের বেশিরভাগ সময় শীত থাকে, হাতে গোনা 2-1 মাস গরম পড়ে। আর নভেম্বরের শেষ থেকে বা বড়জোর ডিসেম্বরের প্রথম থেকে স্নোফল শুরু হয়। কখনো কখনো এটা এপ্রিল পর্যন্ত গড়ায়। আর বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই স্নোফলের অবস্থাটা খুবই বেশি খারাপ থাকে। মানে যখনই কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখনই দেখা যায় সেটা ফেব্রুয়ারি। তবে সব বৎসর বা প্রতি বৎসরই যে প্রচণ্ড স্নো পড়ে তা কিন্তু না। 2020 তো এর ব্যতিক্রম ছিলই। খুব একটা স্নোফল হয়নি, সামারের সময়ও খুব একটা গরম পড়েনি। অবশ্য তখন তো আমরা সবাই ঘরে ছিলাম, জরুরি অবস্থা ছিল, লকডাউন ছিল, যার জন্য আমরা তেমন একটা বাইরে বের হইনি। আর যেহেতু লোকজন বেশি বাইরে বের হয়নি বা এসেনশিয়াল ওয়ার্কার ছাড়া কেউ কাজে যায়নি, রাস্তাঘাটে প্রাইভেট গাড়িগুলো বেশি চলেনি, তাই হয়তো তাপমাত্রা বা পরিবেশ অন্যরকম ছিল। আমরা তো সবাই জানি যখন বাইরে গাড়ি চলাফেরা করে তার গ্যাসের ফলে পরিবেশের অনেকটা পরিবর্তন হয়ে থাকে, তাপমাত্রাটা ওঠানামা করে। তো যেহেতু 2020-তে বেশিরভাগ সময়ই লোকজন প্রয়োজন ছাড়া বাইরে যেত না, যার জন্য তাপমাত্রা খুব একটা বেশি পড়েনি বা অনেক বেশি সামার পড়েনি। তো যাই হোক, 2020-এর একদম শেষে এসে ডিসেম্বরে এসে স্নো শুরু হলো এবং প্রচণ্ড স্নো পড়েছেও। কিন্তু 2020-এর ডিসেম্বর থেকে শুরু করে 2021-এর ফেব্রুয়ারির মাঝামাঝি হওয়ার আগেই এত স্নো পড়েছে যে এটাকে কেউ কেউ ঐতিহাসিক, আবার কেউ বলছেন অভূতপূর্ব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা হলো আইস এজ। কারণ চোখের সামনে আমরা আজ তো তুষার যুগ দেখছি বা তুষার যুগে বসবাস করছি। এছাড়া আর কি বা বলার আছে আমাদের? বাড়ি থেকে বাইরে মাত্র কয়েক সেকেন্ডের জন্য পা রাখলেই মনে হচ্ছে যেন 100টা বরফ ছুরি দিয়ে এসে আমাদের শরীরকে ফালা করে দিচ্ছে। 4টে কখনো 5টে করেও পোশাক পরতে হচ্ছে, লেয়ারের উপর লেয়ার চড়ছে। আমরা মুখ মাথা ঢাকছি, শুধুমাত্র 2টো চোখ অনাবৃত থাকে। ঠান্ডার কামড় তারপরও বাগ মানছে না। বিশেষজ্ঞরা বলছেন এই হচ্ছে পোলার ভর্টেক্স, যার ভৌগোলিক ব্যাখ্যা অনেকটা এইরকম যে পৃথিবীর উভয় প্রান্তে 2 মেরু এলাকায় যে 2টি নিম্নচাপ বলয় রয়েছে সেখান থেকে হিমশীতল বাতাসের গোলা নেমে এসেছে নাক বরাবর দক্ষিণে। উত্তর আমেরিকার একটা বিস্তীর্ণ এলাকাকে এই বাতাসের গোলায় একেবারে কম্বলের মতো করে জাপটে ধরে রয়েছে। কোথাও কখনো কখনো বরফ পড়ছে, আবার হয়তো কখনো পড়ছে না, কিন্তু ঠান্ডা জাঁকিয়ে বসে আছে। 2-3 দিন ধরে যদি এই অবস্থা হয় তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু টানা এই অবস্থাটা চলছে। কখনো কখনো নিউ ইয়র্কের তাপমাত্রা মাইনাসেও চলে যায় এবং এই মাইনাস তাপমাত্রাটা সপ্তাহ জুড়ে কন্টিনিউ করে। আবার শিকাগো, মিনেসোটা, গ্রেট লেকস,
এই সমস্ত এলাকার অবস্থা আমাদের থেকেও ভয়াবহ হয়ে আছে। বাড়ির ভিতরে সবসময় হিটার জ্বলছে, প্রচণ্ড ঠান্ডায় পানির পাইপ ফেটে যাচ্ছে কোথাও কোথাও। তবে সবচেয়ে বড় মুশকিল হয় যখন আমরা বাইরে বের হচ্ছি বা বাইরে থেকে বাড়িতে ঢুকছি। এক ধাক্কায় তাপমাত্রার যে প্রচণ্ড তারতম্য হচ্ছে, শরীর তার সঙ্গে ছন্দ মেলাতেও পারছে না। এর জেরে অনেকেই আমরা অসুস্থ হয়েও পড়ছি। তার উপরে সমস্যা হচ্ছে এই ঠান্ডায় গাড়ি চালাতে গিয়ে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে বারবার। আবার এর উপর যদি বৃষ্টি পড়ে তাহলে তো কোনো কথাই নেই। তখন আবার যুদ্ধ করতে হয় ব্ল্যাক আইসের সঙ্গে। আসলে বৃষ্টির পানি মাটিতে পড়ে কাদা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু জিরো টেম্পারেচারে সেটা আবার বরফে পরিণত হয়ে যায়। আর সেই বরফটা সাদা হয় না, বরফটার রং থাকে তখন কালো। সেটাকেই ব্ল্যাক আইস বলে। পিচ্ছিল রাস্তায় গাড়ি চালাতে গিয়ে স্কিড করে গাড়ি, এর ফলে ঘটে দুর্ঘটনা। আবার কখনো রাস্তায় পড়ে থাকা ব্ল্যাক আইস বুঝতে না পেরে তার উপর দিয়ে গাড়ি চালাতে গিয়েও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ওয়েদারের জন্য অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় শ্বাসকষ্ট হচ্ছে অনেকের, ফ্রস্ট বাইট, হাইপোথার্মিয়াও ভোগাচ্ছে। বাড়ির ভিতরে থাকলে হিউমিডিফায়ার ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে নিয়মিত, তা না হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে। গা গরম রাখতে অনেকেই রেড মিট খেয়ে বাইরে বেরোচ্ছে। সাধারণত আবহাওয়ার এমন চরম দশার কবলে পড়ার আগে সতর্কতাও জারি করা হয়। আর আমরা সবসময় আগে থেকে খাবার দাবার, জরুরি জিনিসপত্র কিনে বাড়িতে স্টক করেও রাখি। এই জন্য খাবার দাবার নিয়ে খুব একটা অসুবিধা আমাদের হয় না। জানুয়ারি শেষ দিন থেকে ফেব্রুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত কয়েক দফা স্নো হয়ে গেল। আর জানুয়ারি লাস্ট ডে থেকে ফেব্রুয়ারি সেকেন্ড পর্যন্ত তো কন্টিনিউ 2 দিন প্রবল স্নোপাতের ফলেই রাস্তাঘাটে এত স্নো জমেছে যে চিন্তাই করা যায় না। আর ফার্স্ট ফেব্রুয়ারিতে তো আমাদের এখানে ইমার্জেন্সি অ্যালার্ট করা হয়েছিল, সমস্ত কিছু বন্ধ ছিল, যার জন্য সবাই ঘরে থেকেছি। এখানে সাধারণত স্নোফল হলে যখন বন্ধ হয়ে যায় তখন সবাই যার যার বাসার সামনে সাইড ওয়াক, গাড়ি এগুলা ক্লিন করে থাকি। এবারও তার ব্যতিক্রম না। টুইসডেতে স্নো বন্ধ হওয়ার পরে যার যার বাসার সাইড ওয়াক ক্লিন করেছে, কিন্তু 1-2 দিন বিরতি দিয়ে আবারও স্নোফল শুরু হয়েছে। আসলে অন্যান্যবার যেমন একবার স্নো হলে কিছুদিন হয়তো বন্ধ থাকে, আর যখন বৃষ্টি হয় বা টেম্পারেচার বাড়ে তখন আশেপাশের স্নোগুলো আপনাতেই গলে যায় বা পানি হয়ে সরে যায়। এবারে স্নোটা ব্যতিক্রম ছিল বলা চলে। স্নোর উপরে স্নো যাকে বলি আমরা। কন্টিনিউ 2 দিন স্নো হওয়ার পরে একদিন পরে দেখা গেছে আবারও স্নো হয়েছে, যেখানে বৃষ্টি হলে আমাদের জন্য লাভজনক ছিল, কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, 2 দিন পরে সূর্যের দেখা মিলেছে, যথারীতি সূর্য উঠেছে, কিন্তু এই স্নো গলার মতো এনাফ টেম্পারেচার ছিল না।
যার জন্য জায়গায় জায়গায় দেখা গেছে হয়তো একটু একটু স্নো মেল্ট হয়েছে বা ট্রিপ টিপ করে পানি বের হচ্ছে, কিন্তু সম্পূর্ণ স্নোগুলো গলার মতো গরম পড়েনি। লাকিলি যার যার বাসার সাইড ওয়াকগুলো সে ক্লিন করেছিল, এই জন্য কিছু কিছু জায়গায় চলাফেরা করা যেত। আবার কিছু জায়গা আছে যেখানে চলার মতো অবস্থাই নাই, তখন আমাদেরকে স্ট্রিটের মাঝখান দিয়ে হাঁটতে হয়েছে। অবশ্য বড় রাস্তাগুলো না, যেখান দিয়ে বাস চলে সেটা দিয়ে না, লোকাল রাস্তাগুলোতে। তো এই স্নো স্টপ হওয়ার 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আজও জায়গায় জায়গায় এমনভাবে স্নো জমে আছে যে দেখলে মনে হয় না যে এই স্নোটা 2 সপ্তাহ আগের। কারণ তো একই, কারণ থেকে থেকে স্নো হচ্ছে। হঠাৎ করে হয়তো দেখা গেল কিছুক্ষণ স্নো হচ্ছে, থেমে গেল, সেইভাবে রোদও উঠছে না। স্নো পড়লে আমি আমার এত বছর অভিজ্ঞতায় যেটা দেখেছি, স্নোর পরে যদি বৃষ্টি হয় সেটা বেশ ভালো কাজে দেয়। তাছাড়া এত স্নোর মধ্যে যেখানে হাঁটু পরিমাণ স্নো হয়ে গেছে কয়েক ফুট, সেখানে এই রোদে এত স্নো মেল্ট করা সম্ভব না। তারপরও এখানকার পানি সরে যাওয়ার ব্যবস্থাটা ভালো বলেই রাস্তায় পানি জমে যায়নি। যখন স্নো মেল্ট হচ্ছে তখন সেটা পানি আকারে সরেও যাচ্ছে। তবে এই বাড়তি টেম্পারেচারটা যদি কন্টিনিউ করতো তাহলে হয়তো 2 সপ্তাহ পরেও এই অবস্থা থাকতো না। কিন্তু তারপরে যেহেতু থেকে থেকে স্নো হচ্ছে, হয়তো স্নোটা বন্ধ হওয়ার পরে মাঝে একদিন যাচ্ছে, পরের দিন আবারও স্নো হচ্ছে, আবার 2 দিন গ্যাপ করে আবারও স্নো হচ্ছে। এই অবস্থায় চলছে জানুয়ারির 31 তারিখের পর থেকে। আর এটাও এখন বলা যায় আমাদের জন্য গা সহ হয়ে গেছে, কারণ যতই স্নো হোক বা ওয়েদার খারাপ হোক না কেন, যেহেতু শীতপ্রধান দেশ, তাই এই স্নোটাকে অতটা কেয়ার করলেও চলে না। এর মাঝে আমাদেরকে কাজে যেতে হয়। আসলে জীবন থেমে থাকে না, যার সারমর্ম হলো তাই। ব্ল্যাক আইস হোক বা নর্মাল স্নো হোক, এর মাঝেই আমাদেরকে চলতে হবে, কাজে যেতে হবে। শুধু একটু সাবধানতার প্রয়োজন। তবে লাকিলি এখন স্কুলগুলো বন্ধ, যার জন্য আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে টেনশন করতে হয় না। ওয়েদার যেমনই হোক, বাচ্চারা বাসায় আছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। অবশ্য স্নোর জন্য যে বাচ্চারা বাসায় আছে তা কিন্তু না। আমরা সবাই জানি এখন দেশের পরিস্থিতি, পারিপার্শ্বিকতা। ওরা ক্লাস করছে, অনলাইন ক্লাস, বিপদ ঘটার সম্ভাবনা নেই, এটুকুই হলো সবচেয়ে বড় কথা। রাস্তায় রাস্তায় যেহেতু তাপমাত্রা অনেক কম, তাই স্নোগুলো বরফ হয়ে আছে। দেখে যদিও বোঝার উপায় থাকে না, দেখে মনে হচ্ছে যে নরম তুলার মতো স্নোগুলো। আসলে কিছু স্নো আছে হয়তো নরম, পা দিলেই পা দেবে যাবে, কিন্তু বেশিরভাগ জায়গা জায়গা হাঁটার রাস্তাগুলো এগুলো কিন্তু সব আইস হয়ে আছে। একটু অন্যমনস্ক হলে বা যদি আমরা ফোনে কথা বলতে বলতে যেতে থাকি, তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। তাই তো ওয়েদার ফরকাস্টে সব সময় আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়, টেম্পারেচার মাইনাসে, ব্ল্যাক আইস, সাবধানে যেন চলাফেরা করা হয়। এদেশে এই সময়টাতে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, প্রাইভেট কারগুলো। অনেকে আছেন হয়তো খেয়াল করতে পারেন না, বা দুর্ঘটনা তো আসলে দুর্ঘটনাই হয়ে যায়। তারপরেও আমরা তো অলওয়েজ ওয়েদার ফরকাস্টটা নলেজে রাখি, তাই একটু সাবধানে চলতে হয়। এই স্নোর দেশেও যখন একটু ওয়েদারটা ভালো হয়, তখন কিন্তু আমাদের পাশাপাশি
পশু পাখিরাও কিন্তু আনন্দে মেতে ওঠে। মাঝে মাঝে আমার মনে হয় এই স্নোর সময় এই পাখিগুলো কোথায় যায়। আসলে বাসাগুলোর যে শেডটা থাকে বা অনেক সময় কার্নিশ এসবের জায়গাগুলোতে এই পাখিগুলো থাকে, যখনই একটু রোদ উঠে, সেটা ঠান্ডা হলেও সমস্যা হয় না, খালি স্নো না পড়লেই চলে, তখন কিন্তু এরকম গাছে গাছে পাখিগুলো আনন্দ করতে থাকে। আমরা যেমন ঠান্ডার মধ্যেও একটু রোদ উঠলে কিছুটা মন ভালো হয়ে ওঠে, বিশেষ করে যখন কাজে যাই, তখন যদি বৃষ্টি না পড়ে বা কন্টিনিউ স্নো হতে না থাকে, তাহলে যেরকম নির্ভাবনায় বা একটু নিশ্চিন্তে কাজে যেতে পারি, সেরকমই আর কি। যখন আশেপাশে রোদ থাকে, আলো থাকে বা একটু তাপমাত্রা বেশি থাকে, তখনই দেখা যায় গাছে গাছে পাখিরা উড়াউড়ি করে বা কিচিরমিচির শব্দ করতে থাকে। আসলে নিউ ইয়র্ক কিন্তু প্রচুর গাছপালা আছে। এমনিতেই তো নিউ ইয়র্ক বলা যায় একটা পাহাড়ের উপরে, এর চারিদিকেই নদী বা সমুদ্র। যদিও শীতের সময় গাছে এখন কোনো পাতা নেই, খুব কম সংখ্যক গাছই আছে, ছোট গাছগুলো যেগুলোতে পাতা আছে, কিন্তু যে বিশাল বড় বড় গাছগুলো, সেগুলো তো সব পাতা শূন্য, শুধু শুকনো ডালগুলো আছে। কিন্তু যখন রোদ উঠে বা ওয়েদারটা একটু ভালো হয়, তখনই এই গাছগুলোতে পাখিদের কিচিরমিচির শব্দ রাস্তা দিয়ে চলতে চলতে অনেকটাই ওদের দিকে তাকাতে বাধ্য করে। বা অনেক সময় রাস্তায় চলতে চলতে একটু থমকে দাঁড়িয়ে দেখি ওদের আনন্দটাকে। নিউ ইয়র্কে কিন্তু প্রতিটা বাসার সামনেই ছোট বড় গাছ থাকে। সাইডওয়াকে তো স্ট্রিট থেকে লাগানো গাছ প্রতিটা বাসার সামনে, আর যার যার প্রপার্টিতে তারাও কিন্তু ফ্রন্ট ইয়ার্ডে অনেক গাছ লাগিয়ে থাকেন। শুধু যে ফুল ফল গাছ তা কিন্তু না, বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ বা নর্মাল গাছগুলো অতটা আকর্ষণীয় না হলেও বিভিন্ন রকমের গাছ সবাই লাগিয়ে থাকেন। এই গাছগুলোতেই পাতা ছাড়া হলেও বিভিন্ন রকমের পাখিগুলো এসে বসে বা আলো বাতাসটা গায়ে লাগায়। আর কিছু কিছু লোকজন আছেন যারা নাকি এই সমস্ত পাখিদের দিকে খেয়াল রাখেন বা তাদের খাবারের জন্য গাছে ছোট্ট ছোট্ট বক্স জাতীয় কিছু ঝুলিয়ে দেন, যেটাতে তারা খাবারও দিয়ে থাকেন। আসলে পশু পাখি প্রেমী মানুষও দুনিয়াতে অনেক আছে, যারা নাকি বিভিন্ন ধরনের পাখিদের জন্য খাবার দিয়ে থাকেন। এটা অবশ্য আমি অনেক সময় রাস্তাঘাটে চলতে থাকলেও দেখি। যেখানে গাছপালা বেশি থাকে সেখানে আসলে পশু পাখি, মোস্টলি পাখিগুলো বেশি থাকেন, যার জন্য নিউ ইয়র্কের কুইন্সে, শুধু কুইন্সে না, আমি যে কয়েকটা স্টেটে দেখেছি, যেমন ওয়াশিংটন, ভার্জিনিয়া, কানেকটিকাট, এগুলোতে প্রচুর গাছপালা আছে। আর গাছপালা থাকলে পাখি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। অনেকেই আছেন রাস্তায় পাখিদেরকে খাবারও দেন, যদিও পার্কগুলোতে পুরোপুরি নিষেধ থাকে ওদেরকে কোনো রকম খাবার দেওয়াটা, তারপরেও অনেকে দিয়ে থাকেন। আর এই খাবারগুলো কিন্তু পাখিদের উপযুক্ত খাবারটাই তারা দিয়ে থাকেন। অনেকে এটাকে একরকমের চ্যারিটিও মনে করে থাকেন। এটা যার যার ধারণা। তো নিউ ইয়র্ক সিটির স্নোগুলো যখন একটু রোদ উঠেছে, তখন একটু একটু করে গলতেও শুরু করেছে। অবশ্য
যে পরিমাণ স্নো অলরেডি জমে আছে, এটা প্রচণ্ড গরম না পড়লে মেল্ট হওয়ার কোনোই সম্ভাবনা নাই। অন্তত আমার অভিজ্ঞতায় সেটা মনে হয়েছে। প্রতিনিয়তই স্নো পড়ছে। এই তো আগামী দিন আবারও স্নো হওয়ার ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি। অবশ্য কখনো কখনো দেখা যায় যে হয়তো স্নো পড়বে, কিন্তু স্নোটা একটু পিছিয়ে গিয়ে হয়তো আমাদের রেন হচ্ছে 5-10 মিনিটের মতো, আবার কয়েক ঘন্টা পরে আবার হয়তো স্নো হচ্ছে, এরকমও দিন দেখা যায়। তবে স্নো হোক বা রেন হোক, সেটা ছুটির দিনে যেভাবে উপভোগ করা যায়, কর্মময় দিনে কিন্তু সেটা উপভোগ্য মনে হয় না। কারণ এই যে জায়গায় জায়গায় আইসগুলো জমে থাকে, এটা কিন্তু হাঁটার গতিটাকেও আমাদেরকে অনেকটা স্লো করে দেয়। আর যদি লং টাইম কাজ করে বাসায় ফেরার পথে বাসের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে এর থেকে কষ্ট বোধ হয় আর কিছু নেই। যারা দূরে থেকে এই স্নোগুলোকে দেখি, একসময় আমার কাছেও হতো, যখন স্নো পড়তো বা রাস্তায় স্নো জমে আছে, গাছের উপর স্নো জমে আছে, ওটা দেখতে অনেক ভালো লাগতো। কিন্তু বাস্তবে এসে আমরা বুঝতে পারি যে এই স্নো পাড়িয়ে কাজে যাওয়াটা যে কত কষ্টকর ব্যাপার। বিশেষ করে যদি টেম্পারেচার কমে যায়, তাহলে স্নো পরবর্তী দিনগুলো যে কী অবস্থা হয়, সেটা বাস্তব অভিজ্ঞতা ছাড়া বোঝানো সম্ভব না। তারপরও কথায় বলে জলে থেকে কুমিরের সাথে লড়াই করে কি হবে। তো সেরকমই, যেহেতু আসি শীত প্রধান দেশে, আর বৎসরের বেশিরভাগ সময়ই যেহেতু শীত, ঠান্ডা, স্নো, এটা আমাদেরকে মানতেই হবে এবং হচ্ছেও। তাই যতটুকু সম্ভব সাবধানে চলাফেরার চেষ্টা করি, বা যেন স্লিপ না কাটি সেই ধরনের শুজ পরেই আমরা সবাই চলাচলের চেষ্টা করি। জীবন তো কখনো থেমে থাকে না, থাকবেও না। যখন যেরকম পরিস্থিতি, আমাদেরকে এর মাঝেই চলতে হবে। শীত মৌসুমে গাছের পাতা ঝরে যায়, পাতা হারানোর বেদনা নিয়ে দাঁড়িয়ে থাকে গাছগুলো। আবহাওয়া পরিবর্তন হয় খুব ধীরে ধীরে, যেন সাপের মতো খোলস বদল হয়। শুরু হয় তুষারপাতের মৌসুম। নভেম্বর থেকে শুরু করে মার্চ, কখনো কখনো এপ্রিল পর্যন্ত থেমে থেমে চলতে থাকে তুষারপাত। অবশ্য সবসময় প্রতিদিনই তুষারপাত হয় না, দু একদিন পর পর পরে। আবার কখনো কখনো আছে 2-3 দিন কন্টিনিউ করে। এই বছরই যেমন মার্চের 31 থেকে ফেব্রুয়ারি 2 পর্যন্ত নন স্টপভাবে স্নোফল হয়ে গেল। যখন স্নো পড়ে থাকে তখন দেখতে বেশ সুন্দর লাগে, আর থামার পরে তো দেখতে আরও সুন্দর লাগে। মনে হয় যেন সাদা কাশবন। অন্যভাবে বললে মনে হয় যেন বকেরা সাদা পালক ফেলে গেছে সারা শহরে। তুষারের সাদা চাদরে ঢেকে যায় পুরো শহর, দবদবে সাদা, স্নিগ্ধ, এক অপরূপ সাজ। তুষারপাত যখন হতে থাকে, মনে হয় যেন এক ঝাঁক বকের মতো ঠিকানাহীন, উদ্দেশ্যহীনভাবে উঠতে থাকে।
গাছের দিকে তাকালে তখন মনে হয় যে গাছেরা তুষারকে আলিঙ্গন করে নেয়। তুষারের ভারে নুয়ে পড়ে মগডাল, পাতারাও ঝুলে থাকে দোলনার মতো করে। মাইলের পর মাইল রাস্তার দুপাশে গাছগুলোকে মনে হয় যেন কাশফুলের বাগান। এত ধবধবে সাদার বুকে কোনো কালিমা নেই, কি স্নিগ্ধতা, কি মায়াময়। আর সবুজ ঘাসগুলো মিশে থাকে তুষারের সাথে, যেন ঘাসেরা এর পরম আত্মীয়। কিছু কিছু জায়গাতে আছে যখন প্রথম স্নো পড়ে, অনেক সময় বাচ্চারা স্নোতে অনেক খেলাধুলা করে বা স্নো ধরে বেশ আনন্দ উপভোগ করে। আমেরিকায় তুষারপাত নতুন কিছু নয়, শীতে এইরকম তুষারপাত হওয়াটাই স্বাভাবিক। আমরা অবশ্য অভ্যস্ত হয়ে গেছি এরকম পরিবেশের সঙ্গে। এই তো গত 2 সপ্তাহ আগে বেশ বড়তর স্নো হয়ে গেল। এখন এই শহরটাকে কাশফুলের শহর বলে মনে হচ্ছে, কিন্তু বড় সমস্যা হলো যখন স্নোগুলো গলতে থাকে, রাস্তাঘাট একেবারে পিচ্ছিল হয়ে যায়, তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে 95 ভাগ। তাই তুষারপাতের সময় কমিউনিটির লোকজন যার যার বাড়ির সামনের হাঁটার রাস্তাটাতে বা সাইড ওয়াকে সল্ট ছিটিয়ে দেয়, যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আর যাদের নিজেদের বাড়ি, তাদের দায়িত্ব থাকে বাড়ির সামনের জায়গাটুকু পরিষ্কার করার। তাই স্নো বন্ধ হওয়ার সাথে সাথেই লোকজন পরিষ্কারের কাজে লেগে যায়, নয়তো একটু দেরি হলেই স্নোগুলো জমে শক্ত হয়ে যাবে এবং যে কোনো অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। আজকাল অবশ্য স্নো পরিষ্কারের জন্য বিভিন্ন রকমের সংগঠনও দেখা যায়। কেউ যদি নিজে এই স্নো পরিষ্কার করতে না চায়, তাহলে অর্থের বিনিময়ে তাদেরকে কল দিলে তারা বাসায় এসে স্নো পরিষ্কার করে দিয়ে যান। আবার অনেক সময় দেখা যায় কিছু লোকজনকে, যারা শাবল নিয়ে রাস্তা দিয়ে যায় বা জিজ্ঞেস করে লোক লাগবে কিনা স্নো পরিষ্কারের। তো অনেকেই আছে নিজেরা করতে চান না, অর্থের বিনিময়ে অন্যকে দিয়ে করিয়ে নেন। তো এইবারের স্নোটা তো আমরা সবাই জানি যে স্নো বিরতি দিয়ে দিয়ে হচ্ছে। সবচেয়ে বড় স্নো হয়ে গেল পরপর 3 দিন হয়ে, তারপরে 2 দিন পরে আবারও স্নো, এইভাবে কন্টিনিউ চলছে। আর সামনে আরও স্নো আছে। অবশ্য ওয়েদার ফরকাস্টে বলছে এবারের ওয়েদার সম্পূর্ণ ভিন্ন রকমের হতে পারে। স্নো হলেও খুব বেশি পড়বে, সামারের সময় খুব বেশি গরম পড়বে। অবশ্য সামারের এখনও অনেক বাকি আছে, এখন তো মাত্র ফেব্রুয়ারির 2nd উইক চলছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। তারপরও রাস্তাঘাটে যে স্নোগুলো জমে আছে, সেগুলো ধুলাবালির সাথে মিশে সেই শ্বেত সুন্দর রূপটা কিন্তু এখন আর নাই। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে স্নোগুলো ধুলাবালি মিশে সাদা এবং কালো হয়ে মিক্সড হয়ে আছে। এর মাঝে দিয়েই রাস্তাঘাট দিয়ে গাড়ি যাচ্ছে বলে মেন রোডের স্নোগুলো অবশ্য মেল্ট হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো, স্নো হওয়ার আগেই এখানে সিটির গাড়িগুলো থেকে সল্ট ছিটাতে থাকে, যাতে করে গাড়ি চলার সময় কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে। আর যখন স্নো পড়ে তখন সেগুলো মাটিতে পড়ার সাথে সাথেই পানি হয়ে যায়,
আর ড্রেনেজ ব্যবস্থার কারণে সেই পানিগুলো সরেও যায়। কিন্তু যে রাস্তাগুলো দিয়ে চলাফেরা হয় না বা ২ সাইড থেকে যে স্নোগুলো কাটা হয়, সেগুলো কিন্তু রাস্তাতে জমেই থাকে। যখন বৃষ্টি হবে বা টেম্পারেচার বাড়বে, তখন এই স্নোগুলো নিজে থেকেই গলে ড্রেনেজ লাইন দিয়ে বের হয়ে যাবে। তাই এটা নিয়ে আর কারো অতটা টেনশনের থাকে না। শুধু মেন রোডগুলোতে সারাক্ষণই সিটির গাড়িগুলো চলতে থাকে, স্নো কাটা, স্নো ক্লিন করা এবং সল্ট দেওয়া। তারপরে যেহেতু কিছু স্নোগুলা গলেছে সল্টের কারণে, সেগুলো রাস্তায় রাস্তায় জমে নোংরা কাদা পানির সৃষ্টি হয়ে আছে। আবার কোথাও কোথাও আছে টেম্পারেচার ফল করার কারণে এই নোংরা পানিগুলি ব্ল্যাক আইসে রূপ নিয়েছে। তাই লোকজন যখন চলাফেরা করে, তখন যথেষ্ট সতর্কতার সাথে চলাফেরা করে। তবে রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যায়, তখন লোকজন পাশ দিয়ে হাঁটার সময়ও শব্দ করে, যার জন্য লাকিলি আমরা এই নোংরা পানি গায়ে ছিটে আসা থেকে রক্ষা পেয়ে থাকি। তবে যখন রোড ক্রস করি, তখন কিন্তু এই স্নোটাকে উপর দিয়ে আমাদেরকে যেতে হয়। যদিও ক্রসিংয়ের দিকে রাস্তা ক্লিন করা থাকে, ওইটুকু বাদে যদি অন্য সাইড দিয়ে যাওয়া হয়, তাহলে স্নোর উপর দিয়ে যেতে হয়। কোথাও কোথাও স্নোগুলো এখন পর্যন্ত নরম আছে, আর কোথাও কোথাও স্নোগুলো জমে আইস হয়ে গেছে। কারণ এখন কন্টিনিউ কয়েকদিন যাবতই টেম্পারেচার অনেক ফল করেছে, মাঝে মাঝেই টেম্পারেচার মাইনাসে চলে যাচ্ছে। যদিও আমরা যেহেতু বাইরে দাঁড়িয়ে থাকি না, শুধু বাসের জন্য অল্প সময় অপেক্ষা করি, তাই অতটা ফিলিংস হয় না ঠান্ডাটা। কিন্তু একটু বেশি সময় যদি কোনো কারণে বাসের জন্য ওয়েট করতে হয়, তাহলে যে টেম্পারেচার মাইনাস চলছে সেটা অনুভব করা যায়। তাই লোকজনও চেষ্টা করে কাজ শেষে যত তাড়াতাড়ি সম্ভব টাইমলি বাস ধরে বাসায় যাওয়া যায়। কারণ এই শীতের সময়টাতেই কিন্তু শীতকালীন অসুখ বিসুখগুলো হওয়ার সম্ভাবনা থাকে, এবং যারা আগে থেকে অ্যাফেক্টেড, তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর এই শীত সময়টায় অনেক সময় আছে টেম্পারেচারের সাথে তাল মিলিয়ে চলাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। কখনো ঠান্ডা একটু কম থাকে, কখনো আবার একটু হঠাৎ করে টেম্পারেচার মাইনাসে চলে আসে। তাই এখানকার আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলাটা একটু কঠিনই হয়ে যায়। হয়তো সকালের দিকে দেখা যায় ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে, বিকেলে হঠাৎ করে টেম্পারেচার মাইনাসে চলে যায়। অবশ্য আমরা ওয়েদার ফরকাস্টের থেকে জানতে পারি আজকের এভরি আওয়ারে কেমন যাবে। তারপরও এখানকার আবহাওয়া প্রতি মুহূর্তেই বলা যায় চেঞ্জ হতে থাকে, এই ভালো তো এই খারাপ। যখন গরম হয় তখন প্রচণ্ড গরম থাকে, আবার যখন ঠান্ডা হয় তখন একদম বরফ মানে তুষার পড়তে থাকে। তবে সিস্টেম ভালো হওয়ার কারণে মানুষের স্বস্তি। যত ঠান্ডা হোক বাইরে, বাসার ভিতরে তো হিট চলে, বা যে কোনো স্টোরে যদি যাওয়া হয় সেখানেও ঠান্ডার সময় হিট চলতে থাকে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা হলেও কোনো অসুবিধা হয় না। বর্তমানে স্নোয়িংয়ের জন্য বা যেহেতু স্নোপাত হচ্ছে এবং দেশের পরিস্থিতিও অতটা ভালো নেই, তাই যে সমস্ত স্টোরগুলো
বলা যায় 24 আওয়ার্স ওপেন থাকে, তারাও তাদের টাইমটাকে একটু সীমিত করে এনেছে। যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলোতে সারাক্ষণ ভিড় লেগে থাকতো, সেগুলোও এখন অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আর যেহেতু এখন পর্যন্ত ডাইনিং খুলে দেওয়া হয়নি, তাই সেরকম ভিড় আর দেখা যায় না। আর তাছাড়া সবচেয়ে বড় অবস্থা, আমরা তো এখন পর্যন্ত নিরাপদ নই। তাই হয়তো যেখানে সারাক্ষণ ভিড় লেগে থাকার কথা, সেই জায়গাগুলো এরকম ফাঁকা হয়ে আছে। একে তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, তার উপর রোগ শোক, তার উপর আবার স্নো, এই জন্যই রাস্তাঘাটে খুব একটা ভিড় দেখা যায় না। আসলে জীবনযাত্রা থেমে নেই। এখানকার লোকজন যেরকম পরিস্থিতি হোক না কেন, নিয়ম মতোই চলছে। অফিস আদালত, নিয়মের বাইরে যাওয়ার মতো কোনো অনিয়মও নাই। শীতের দেশ, যেরকম পরিস্থিতি হোক না কেন, এটাকে ম্যানেজ করেই সবাইকে চলতে হবে, এবং করছো সবাই। আর প্রতিটা জিনিসেরই তো সৌন্দর্য ভিন্ন ভিন্ন। স্নো পড়ছে বা ঠান্ডা, এটারও একটা আলাদা রকম একটা সৌন্দর্য আছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি তার রূপ বদলায়। প্রকৃতির এই রূপ সাজ উপেক্ষা করে সে সাধ্য আমাদের কারোই নেই। তাই যে যেখানে যে অবস্থায় আসি না কেন, সেটাকে মেনে চলাটাই ভালো। আর সেটাই আমরা করারও চেষ্টা করি। যেদিকে তাকাই না কেন, চারিদিকে শুধু স্নো, সাদা এবং ডার্ক মিক্সড স্নোই দেখা যায়। স্নোর সৌন্দর্য দেখতে দেখতে এখন অবশ্য আমরা অনেকটা স্নোর প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ সব জিনিসই যখন অল্প থাকে তখন সেটার একটা আলাদা কদর থাকে। কিন্তু স্নোর মধ্যে দিয়ে চলা এবং যখন স্নোটা বন্ধ হয়, তখন যে একটা ঠান্ডা থাকে, টেম্পারেচার মাইনাসে চলে যায়, তখন কিন্তু সেই এর সৌন্দর্যটার থেকে ওর কষ্টটাই আমাদের মনে বেশি দাগ কাটে। যার জন্য যখনই শুনি আগামী দিন আবারও স্নো, তখন মনে পড়ে যে আবারও সেই স্নোর উপরে স্নো কেটে রাস্তা দিয়ে চলো। একটু দীর্ঘ সময় বাসের জন্য ওয়েট করতে থাকলে ঠান্ডায় চোখ দিয়ে অনেক সময় পানি চলে আসে। বা যখন বাসে উঠি, তখন দেখা যায় বাসে যে মেট্রো কারটা পাস করব, সেটুকু এনার্জি পর্যন্ত হাতের আঙুলে থাকে না, যদিও গ্লাভস পরা থাকে। আসলে আমরা প্রবাসীরা এই ঠান্ডার মধ্যে কত কষ্ট করে যে চলাফেরা করছি, এটা যতদিন পর্যন্ত মানুষ নিজে প্র্যাকটিক্যালে না আসে, ততদিন পর্যন্ত কেউ বুঝতে পারে না। আমিও বুঝতে পারতাম না, তবে ইদানিং বুঝতে পারছি। অবশ্য এটা নিয়ে আমি মনে করি কোনো কষ্টবোধ করে লাভ নাই, যেহেতু আসি, তো এর ভালো মন্দ মিলিয়েই থাকতে হবে এবং আমাদেরকে এইভাবেই চলতে হবে। যেহেতু শীতের দেশ, আর সারা বছর তো আর এই ঠান্ডাটা থাকবে না, ফেব্রুয়ারি মাসটা এভাবেই চলবে।
কোনো কোনো জায়গায় হয়তো ঠান্ডার জন্য স্নো গলে যে পানি হচ্ছে সেই পানিটা পর্যন্ত জমে একদম আইস হয়ে আছে। কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু এই যে স্নো থেকে পানি হওয়া এবং সেই পানিটা আবার বরফে পরিণত হয়ে এইভাবে হ্যাং হয়ে থাকা, এটাও কিন্তু দেখতে ভালোই লাগে। আর আমি তো চলতে ফিরতে যে জিনিসগুলোই আমার কাছে ভালো লাগে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করারও চেষ্টা করি। তো এই স্নো কোথাও মেল্ট হচ্ছে, কোথাও আবার হয়তো আইস হয়ে ঝুলে আছে, আবার সেই আইসটা যখন গলে একটু সূর্যের আলো পেলেই যখন গলে পানি হয়ে পড়তে থাকে, তখন কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। মনে হচ্ছে যেন পাহাড়ের মতো একটা উঁচু জায়গা থেকে স্নোটা ঝুলে আছে। অবশ্য নিচে প্রচুর ময়লা যেহেতু রাস্তার পাশে। আর এবারের স্নোটা মানে যেহেতু স্নোগুলো গলে রাস্তাগুলো ক্লিন হয়ে যায়নি, যার জন্য সাদা স্নোর পাশাপাশি অনেক ময়লাও মিক্সড হয়ে আছে। মানুষ স্নো পরিষ্কার করতে পারছে না, আর বাইরের রাস্তায় বা কী করে পরিষ্কার করবে। তাই যে যেভাবে পারছে চলাফেরা করছে, শুধুমাত্র হাঁটা চলা রাস্তাটাকেই ক্লিন রাখার চেষ্টা করছে আর কি। যার জন্য স্যানিটাইজেশনের যে জিনিসগুলো আছে, আমরা যেটা গার্বেজ বা রিসাইকেল বলে থাকি, যেহেতু 2 সপ্তাহ যাবৎ স্নো এ অবস্থায় স্থির হয়ে আছে, তাই রাস্তাঘাটের রিসাইকেল বা গার্বেজগুলো কিন্তু এখন পর্যন্ত রাস্তার অনেকটাই দখল করে আছে। ওরা যেহেতু স্নো পরিষ্কারের কাজে ব্যস্ত, তাই হয়তো এনাফ পিপল নাই যারা এই রিসাইকেলগুলো বা গার্বেজগুলো সরায় নেবে। তাই তো রাস্তায় রাস্তায় এখন পর্যন্ত প্রচুর রিসাইকেল আইটেম বা গার্বেজ আইটেমগুলো জমে আছে। তার উপর তো এইভাবে পানি যেখানে বরফ হয়ে ঝুলে আছে, সেরকম রাস্তাতেও কিন্তু অনেক ময়লা পানি, যেগুলো ব্ল্যাক আইস হয়ে আমাদেরকে চলাফেরার সময় অনেকটাই সতর্ক হতে বাধ্য করছে। কারণ এরকম আইসে স্লিপ কেটে ইজিলি অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যা নাকি দেশে অহরহ ঘটে থাকে। অনেক কার অ্যাক্সিডেন্ট এই স্নোর সময়টাতেই হয়ে থাকে। তাছাড়াও লোকজন রাস্তা দিয়ে চলার সময় একটু অসতর্ক হয়ে পা ফেললেই এই সমস্ত আইসে পা স্লিপ কেটে দুর্ঘটনা ঘটাতে পারে। তো এই স্নো অবশ্য এই পুরো মাস যাবতীয় চলবে, জানি না কতদিন এই অবস্থা থাকবে। তারপরও যেহেতু শীতের দেশে আছি, এসব নিয়েই আমাদেরকে থাকতে হবে। জমাট বরফ, ব্ল্যাক আইস, রোদ, রেগুলার স্নো, এগুলাই দেখা, উপভোগ করা, কষ্ট ভোগান্তি, তারপরও এই নিয়েই আমাদেরকে চলতে হবে। আসলে সব কিছুর মাঝে সৌন্দর্য এবং কষ্ট দুইটাই থাকতে পারে, তবে কষ্টটাকে বাদ দিয়ে যদি আমরা এর সুন্দর রূপটা দেখি, তাহলে হয়তো অনেকটাই ভালো থাকা সম্ভব। বা নেগেটিভিটিটাকে বাদ দিয়ে যদি এর মাঝে সুন্দর কিছু খুঁজে বের করার চেষ্টা করি, দেখি, তাহলে হয়তো এই যে বাসের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কষ্ট পাওয়া, সেটা একটু কম হয়ে যায়। আমি অন্তত এটা মনে করি আর কি, এবং সেভাবেই চলাফেরা করছি। এই তো তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
সবাই সবার জন্য দোয়া করবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অবশ্যই সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ, শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।